নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে আমি মনোজ দাস। দেখলেন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের নাচ। কেউ বলতে পারেন ওটা নাচ নয়, ব্যায়াম বিশেষ ধরনের। আবার ইউনূস নাম শুনলে যাদের রক্তচাপ বেড়ে যায় তারা বলবেন আগের রাতের ডিনার একটু বেশি হয়ে গিয়েছিল, তো চাপের হয়ে গেছে, তাই হজম করে নিচ্ছেন। কারণ যাই হোক, এই বয়সে এসে দেশের প্রধান হওয়া এ তো বৃদ্ধস্ব তরুণী ভার্যা পাওয়ার আনন্দের চেয়েও ঢের বেশি। হাসিনাকে তাড়িয়ে তার কুর্সিতে বসেছেন, তারপর প্রতিশোধ নিয়েছেন, নিজের ট্যাক্স ফাঁকির 666 কোটি টাকার মামলা তুলে নিয়েছেন, আরো কত কি করেছেন। তার ফিরিস্তি দিতে গেলে অনেক সময় লাগবে। সেই জন্যে সে চেষ্টা না করে তার আর যে বড় কাজটা দুনিয়ার নজর কেড়েছে সেটা একটু বলি। সেটা হলো দেশকে আবার তিনি পাকিস্তান করে ফেলেছেন। রেগে যাবেন না, এরকম কথা তো আমরা হামেশাই বলে থাকি, বলি না? বলি তো আমরা যে কলকাতাকে লন্ডন করে দেবো, মানে কলকাতা কি লন্ডন হয়ে গেল? লন্ডনের হয়ে গেল? কিংবা যদি বলি আমরা ঢাবিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড করে দেওয়া হয়েছে, তাহলে তার মানে কি ঢাবির নাম চলে গিয়ে অক্সফোর্ডের নাম এসে যাবে? তা তো আমরা বলছি না। এটাও তেমনি, বাংলাদেশকে পাকিস্তান করে দেয়া মানে চিন্তায়, ভাবনায়, বিশ্বাসে, আচারে, ভাষায়, এমনকি মহাপুরুষদের পর্ব বিচার করলেও সেখানেও দেখা যাবে আর সোনার বাংলা আর সোনার বাংলা থাকছে না, সেটা হয়ে গেছে পাকিস্তান। আর এটা করেছেন কে? করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনায় ফিরি। গতকাল 20 ডিসেম্বর পাকিস্তানের করাচি থেকে দ্বিতীয় পণ্যবাহী জাহাজটি পৌঁছল কলকাতার চট্টগ্রাম বন্দরে। প্রথমবার 11 নভেম্বরে জাহাজ এসেছিল 370টি কন্টেনার নিয়ে। এবার সেই একই জাহাজে এলো 830টা কন্টেনার। মানে তাদের ওখানে মাল পাঠাবার যে অর্ডার সেটা আগে ডবল হয়ে গেছে। ঠিক আছে? তো যাই হোক, এবার 830টি কন্টেনার। আর পাকিস্তান থেকে আসা জাহাজে কি এলো সেটা তো যাচাই বা ফিজিক্যাল ভেরিফিকেশন হবে না। এই নিয়ম অক্টোবর মাসে শেষ করে দিয়েছেন মোহাম্মদ ইউনূস। সুতরাং ভেরিফিকেশনের কথা আর নেই। আগের বারও কি মাল এসেছিল সে নিয়ে অনেক সন্দেহ, অনেক চর্চা হয়েছিল সব দিকে। সেই সন্দেহ মেটাতে বাংলা সরকার মালের একটা তালিকা এর আগের বার প্রকাশ করেছিল, যদিও বেশ কয়েকদিন পরে। বলেছিল আলু, পেঁয়াজ, চিনি, তুলো এইসব এসছে পাকিস্তান থেকে। এবার সরকার মানে বন্দর কর্তৃপক্ষ আগে বলে দিয়েছে আলু, পেঁয়াজ, চিনি, তুলো আর সব পাথর টাথর সব কি আছে এইসব জিনিস এসেছে। সুতরাং অস্ত্র শস্ত্র যে এবার নেই সেই সন্দেহ আগে ভাগে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ সরকার, মানে ওখানকার বন্দর কর্তৃপক্ষ। ঠিক আছে, সে সন্দেহ নাই করলাম, কিন্তু আমার একটা ছোট্ট জিজ্ঞাসা আছে। সেটা হলো, আচ্ছা, একটা দেশ আমদানি করে কখন এবং কখন বা রপ্তানি করে, সেটা নিয়ে একটু কথা বলি একদম প্রথমে। আমি তো জানি যখন কোনো দেশে কোনো জিনিস কম কিন্তু প্রয়োজন বা চাহিদা বেশি, তখন সেই ঘাটতি পূরণ করতে সেই দেশ অন্য দেশ থেকে জিনিসপত্র আমদানি করে বা ইম্পোর্ট করে। ঠিক আছে? আর যখন কোনো বস্তু প্রয়োজন বা চাহিদার তুলনায় দেশের বেশি আছে, তখন সেই উদ্বৃত্ত বস্তু অন্য দেশে রপ্তানি বা এক্সপোর্ট করে। এই তো গল্প মোট। এই মূল সূত্রটিকে মাথায় রেখে পাকিস্তান থেকে বাংলাদেশে যে আলু, পেঁয়াজ, চিনি, তুলো এইসব জিনিস আমদানির ব্যাপারটা কেন ঘটছে একটু দেখি। চিনি, তুলো আমদানির ব্যাপারটায় দেখা যায় এই জিনিসগুলো পাকিস্তান কি নিজেদের চাহিদার থেকে বেশি তৈরি করে?
আর বেশি তৈরি করে বলেই তাদের উদ্বৃত্ত বস্তু হিসেবে এটা কি বাংলাদেশে রপ্তানি করছে এবং সেই উদ্বৃত্ত মাল বাংলাদেশে তারা পাঠাচ্ছে, যেটা তাদের বেশি হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপারটা। এইবার তা তো আমরা দেখতে পাই না, তা তো নয়। পাকিস্তান যে ঠিক এই বস্তুগুলোকেই ভারত থেকে তাদের দেশে আমদানি করে, মানে এই যে পেঁয়াজ, আলু, চিনি, তুলো, এগুলো পাকিস্তান বাংলাদেশ থেকে, এই ভারত থেকে তাদের দেশে আমদানি করে। তা এই আমদানি করা জিনিস তারা কেন বাংলাদেশে আবার রপ্তানি করবে? তাতে কার কি লাভ? সে ভারত থেকে নিয়ে যাচ্ছে এই জিনিসগুলোই তাদের নিজেদের দেশে, আবার সেখান থেকে সেই জিনিসগুলো পাঠাচ্ছে বাংলাদেশে। এটা কেন? কার লাভ? এই আলোচনায় যাওয়ার আগে দেখা যাক পাকিস্তান সত্যি সত্যি ভারত থেকে এই বস্তুগুলো অর্থাৎ আলু, পেঁয়াজ, চিনি, তুলো এসবগুলো আমদানি করে কিনা, নাকি আমি মিথ্যে গুজব ছড়াচ্ছি। সেটা একটু প্রথমে বলে নিই। বাংলাদেশে আমার এমন অনেক ভক্ত আছে, তারা আমাকে গুজব দাদা, আওয়ামী লীগের মাইনে করা লোক, ভারতের গোয়েন্দা দপ্তর, রয়্যাল লোক এইসব মনে করে। এরকম ভক্তদের বলি, বাবা একটু গুগল পণ্ডিতের কাছে যাও, খোঁজ করো, পেয়ে যাবে সত্যিই এসব জিনিস ভারতের কাছ থেকে কেনে পাকিস্তান, নাকি আমি মিথ্যে কথা বলছি, গুজব ছড়াচ্ছি। একটু খোঁজ করে একটু পড়াশোনা করতে হবে। একেবারে অজ্ঞ হয়ে বসে সব কথা বললে তো চলবে না। পুরো তালিকার কথা বলি, কোন কোন জিনিস পাকিস্তান ভারত থেকে নিয়ে যায়। আলু, পেঁয়াজ, চিনি ছাড়া পাকিস্তান ভারতের থেকে আমদানি করে কটন বা তুলো, পশু খাদ্য, ভোজ্য শাকসবজি, ভোজ্য তেল, কফি, চা, মশলা, রং, অর্গানিক কেমিক্যাল, হাতে তৈরি ফিলামেন্ট মানে ওই বাল্ব টাল্বের ভেতরে যে রেশমি এটা থাকে না, ওইটা হচ্ছে ফিলামেন্ট। এইসব তৈরিতে কাজে লাগে, এগুলো তারা করে ইত্যাদি। আরো অনেক রকম সামগ্রী আছে যেগুলো ভারত থেকে তারা নিয়ে যায়। মশলার কথা কি বলেছি? হ্যাঁ বলেছি বোধহয়। যাই হোক, মশলাও তারা নিয়ে যায়। এদের অনেকগুলো জিনিস বাংলাদেশেই আবার পাঠিয়েছে পাকিস্তান। এতে করে কি লাভটা হলো? বাংলাদেশের কি লাভ হলো? আচ্ছা, সেই আলোচনায় নিয়ে, সব জিনিস নিয়ে আলোচনায় যাব না, শুধু আলু, পেঁয়াজ, চিনি এই তিনটে বস্তুকে নিয়ে একটু আলোচনা করে। গুগল পণ্ডিত বলছে 2024-25 অর্থবর্ষের 1 এপ্রিল থেকে 31 জুলাই এই 4 মাসে পাকিস্তান ভারত থেকে আমদানি করেছে 2,60,000 টন পেঁয়াজ। আমদানিটা শুনুন, আবার বলছি, 4 মাসে 1 এপ্রিল থেকে 31 জুলাই এই 4 মাসে এবছর পাকিস্তান ভারত থেকে আমদানি করেছে 2,60,000 টন পেঁয়াজ। আরো 4 মাস পরে কেটে গেছে। এইবার ধরা যাক সেই 4 মাসেও এর থেকে বেশি আমদানি করেছে, কম নয়। কারণ নতুন পেঁয়াজ ওঠার সময় হয়নি। নিজেদের জন্য আমদানি করা পেঁয়াজ, সেই পেঁয়াজ ভারতের পেঁয়াজ, ভারত থেকে কিনে নিয়ে যাওয়া পেঁয়াজ, সেটা বাংলাদেশের কাছে সেটা বিক্রি করেছে পাকিস্তান। এই বিক্রির দরদাম ধার্য হয়েছে পাকিস্তানের ক্রয় মূল্য, মানে কত টাকায় তারা ভারত থেকে কিনেছে। এই যে টাকার ব্যাপারটা, এটা কিন্তু ইন্টারন্যাশনালি সেখানে যেরকম অকশন হয়, সেই অকশনের বেস, তার উপরে নির্ভর করে এইগুলো চালু হয়। তো এইবার নিজেদের জন্য আমদানি করা পেঁয়াজ বিক্রি করেছে বাংলাদেশের কাছে, বলেছি। এইবার এই বিক্রির দাম ঠিক হয়েছে, পাকিস্তান কত দামে, কত টাকা দিয়ে এগুলো কিনেছে, সেখানে কি দাম ছিল, তার সঙ্গে ভারতের এই রপ্তানিতে পাকিস্তানের সাথে 40% ট্যাক্স, 40% ট্যাক্স, মানে 20 টাকা করে যদি বিক্রি হয়, ধরলাম কোন জিনিসের দাম, সেটা ওখান থেকে বেরোতে গেলে লাগবে তার আরো 40%, মানে 8 টাকা, 28 টাকা দাম হয়ে গেল। ঠিক আছে, এর সঙ্গে নিয়ে যাওয়ার খরচ, তার সঙ্গে পাকিস্তানে আবার ঢুকবার সময় যে আমদানি শুল্ক তাদের, সেটা থাকবে, তারা নিয়ে নেবে।
এইগুলো নেওয়ার পর তখন ঠিক হবে যে তাদের কত দামে মালটা তাদের দেশে পৌঁছলো। এর সাথে যদি তারা আবার বাংলাদেশের কাছে যখন বিক্রি করেছে, তখন বিক্রি করতে গেলে সেখানেও রপ্তানি শুল্ক থাকবে। এটা যদি বিনা লাভে পাকিস্তানের ব্যবসায়ী, যে ব্যবসায়ী ভারত থেকে নিয়ে গিয়ে আবার বাংলাদেশকে বিক্রি করবে, সে যদি কোনো লাভ যদি নাও করে, তাহলে তাকে রপ্তানি শুল্ক যদি বাংলাদেশ এই পাকিস্তান সরকার যদি সেটাও বন্ধ করে দেয়, না নেয়, তাহলে তো সে লাভের টাকা কিছুটা রাখবে। লাভ না রেখে সে কি ব্যবসা করতে এমনি নেমেছে? সুতরাং এর সাথে যোগ করুন, ওই রপ্তানি শুল্কটা না দিয়েও তার সঙ্গে যোগ করুন, দিতেও পারেন নাও দিতে পারেন। এইবার যোগ করুন যে ব্যবসায়ী লাভের অংশ এখনো আছে। এরপর যোগ করুন পাকিস্তান থেকে করাচি থেকে যে পৌঁছবে, করাচি থেকে পৌঁছবে কোথায়? চট্টগ্রাম বন্দর। 15 দিনের জলপথের যাত্রা, 15 ডেজ, সেই ভাড়াটা যোগ করুন। এইবার কি বুঝছেন? ভারতের কাছ থেকে সরাসরি গেলে যে পেঁয়াজ আজ বাংলাদেশে 110 টাকা প্রতি কিলো বিক্রি হচ্ছে, সেটা ভারত থেকে কিনলে হয়তো 60-70 টাকায় কেনা যেত। এই যে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে মানুষকে, এর দায় কার? নিশ্চিতভাবে বাংলাদেশের শাসনভার এখন যাদের হাতে, দায় তাদের। ভারত বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক থাকলে এই বেশি দামটা যেটা বাংলাদেশের মানুষ কিনতে বাধ্য হচ্ছে, সেটা কি হতো? আচ্ছা, স্বাভাবিক নয় কেন? কেন স্বাভাবিক নয়? ভারত কি সরকারিভাবে বলেছে কখনো যে আমরা কোনো জিনিস পাঠাবো না? বলেনি কিন্তু। যেগুলো যাচ্ছে না সেটা হচ্ছে বাংলাদেশের মানুষজনের ভারত বিরোধী মনোভাব, ওই পতাকা পায়ের তলায় রেখে মারিয়ে যাওয়া, আর কথায় কথায় বাংলাদেশ তো ধমকি দিচ্ছে, আজকে কলকাতা আক্রমণ করব, কালকে নর্থ ইস্টার্ন নিয়ে নেব, এইসব একের পর এক আক্রমণ কথা চলছে। এর ফলে তাও কিন্তু ভারত সরকার চুপচাপ রয়েছে। ওই মাহফুজ আলম নামে একজন কি যেন উপদেষ্টা নাকি, তো তিনি তো আবার বলে দিয়েছেন, একটা ম্যাপ, নতুন ম্যাপ করে দিয়েছেন যে বাংলাদেশের মধ্যে ঢুকে যাচ্ছে এই রাজ্যগুলো। তো ভারত বিরোধী বাংলাদেশের যে লবিটা আছে, তারা ভারতীয় পণ্য বয়কট করো বলে খুব লাফিয়েছে সেদিন পর্যন্ত। যারা খুব মজা পেয়েছেন, আর যারা খুব মজা পেয়েছেন বাংলাদেশ না কিনলে ভারতের আলু পেঁয়াজ নাকি পচে যাবে ইত্যাদি বলে, যারা খুব মজা পেয়েছেন, তারা এখন ভারতের পণ্য পাকিস্তান ঘুরে তাদের দেশে যাওয়ার পর প্রায় ডবল দামে কিনে মজা পাচ্ছেন। পাচ্ছেন মজা? হাসছেন খুব, তাই না? খুব হাসছিলেন। যারা দাম নিয়ে মাথা ঘামান না, যাদের দুহাতে পয়সা কামানোর ব্যবস্থা আছে, তাদের কোনো চিন্তা নেই, ঠিকই তাদের প্রচুর আছে। কিন্তু যাদের নুন আনতে পান্তা ফুরোয়, যাদের হাতের কাজ চলে গেছে, কি খাবে সেটা ঠিক নেই, বন্ধ শ্রমিক, বন্ধ শিল্প শ্রমিকরা, বহু শিল্প বন্ধ, তাদের দিন কাটছে কিভাবে তার খবর রাখে কেউ? পেঁয়াজের কথা বললাম, এবার আলুর কথাটাও একটু শুনুন। 31 জুলাই পর্যন্ত 4 মাসে ভারত পাকিস্তানে এই পাঠিয়েছে, আলু পাঠিয়েছে 11,23,00,000 মার্কিন ডলার অর্থমূল্যের। বাংলাদেশ খাচ্ছে সেই ভারতীয় আলু ভায়া পাকিস্তান। আলু পচে যাবে বলে যাদের আহ্লাদের সীমা ছিল না, তারা না কিনলে, বাংলাদেশ না কিনলে ভারতের আলু পচে যাবে এই বলে যারা খুব আহ্লাদ করেছিল, তারা দুঃখ পাবেন জেনে যে বাংলাদেশের চাহিদা মেটাতে নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি, কানাডা, ইউনাইটেড স্টেটস, চায়না, ইজিপ্ট, স্পেন, বেলজিয়াম, এদের সব দেশের চাহিদা ছেটে দিতে হয়েছিল। যারা হয়তো 5 কোটি টন চেয়েছে, তাদেরকে হয়তো 4.5 কোটি টন দিয়েছে, কম কম করে
যারা 1 লক্ষ টন চেয়েছে তাদেরকে হয়তো 80,000 টন দিতে পেরেছে। তাদের চাহিদা মতো আলু দিতে পারছিল না। এখন আর বাংলাদেশের সাথে তখন ভারতের সম্পর্ক খুবই ভালো, ভারতের প্রতিবেশী বাংলাদেশ, সেই জন্যে আমাদের দেশের সরকারও অন্যের কথা ছেড়ে দিয়ে, অন্যের চাহিদার কথা ভুলে দিয়ে বাংলাদেশকে জিনিস পাঠিয়েছে। এখন এই যে পাকিস্তান ঘুরে সেই আলু, সেই পেঁয়াজ, সেই চিনি, সেই তুলো এসব বাংলাদেশে আসবে পাকিস্তান ঘুরে, এই খবর তো আগে পায়নি ভারত। ভারত এখন পেয়েছে। 2 দিন পরে ওই পাকিস্তানেও এই পণ্যের রপ্তানি বন্ধ করলে তখন পাকিস্তানের জনগণ এই শেহবাজ শরীফ তার বাপের নাম ভুলিয়ে দেবে পাকিস্তানের জনগণ। তো এই ব্যাপারে সেই জন্যই বলছি, ভারতের কোনো জিনিস পচবার কথাই নয়, কথাই ছিল না। কত আর উদাহরণ দেব। আচ্ছা, এই যে হিসেবটা দিলাম, এগুলো বাংলাদেশের মহান অর্থনীতিবিদ, নোবেল জয়ী আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস, তার মাথায় কি ঢুকছে? ঢুকছে নিশ্চয়ই না, ঢোকার কোনো কথা নেই। তিনি এত বড় অর্থনীতির প্রফেসর ছিলেন, তার এই সাধারণ তিনি বুঝতে পারবেন না? তিনি বুঝতে পারছেন না, ঢুকছে নিশ্চয়ই। সাধারণ মানুষ বুঝতে পারছে আর তিনি পাবেন, এটা তো হতেই পারে না। তো যাই হোক, বুঝছেন ঠিকই, কিন্তু তীব্র ভারত বিদ্বেষ আর বিচার বুদ্ধি শেষ করে দিয়েছে তাকে। হিতাহিত জ্ঞান তার লোপ পেয়েছে। সামান্য জ্ঞান থাকলে এই প্রশ্ন নিজেকে করতে পারতেন, চূড়ান্ত খারাপ সম্পর্ক থাকলেও ভারত এবং পাকিস্তানের মধ্যে তাদের বাণিজ্য সম্পর্ক কিন্তু একেবারে বন্ধ হয়নি। ভারত বন্ধ করেনি, পাকিস্তানও বন্ধ করেনি, কারণ নিজেদের হিতাহিত জ্ঞান লোপ পায়নি তাদের। কিন্তু বাংলাদেশের এই বালখিল্য শাসকরা রাজনীতি বোঝে না, দেশ শাসন বোঝে না, এমনকি নিজেদের ভালো এরা বোঝে না। এদের শত্রু এরা নিজেই। ভারতের হাতে নয় এরা মরবে, এদের নিজেদের হাতে, নিজেদের কৃত কর্মের পাপে। দুঃখটা কি জানেন? রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। ইউনুস পালাবেন ফ্রান্সে, উপদেষ্টাদের কেউ যাবে পাকিস্তান, তো কেউ আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, আর যাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই সেই সাধারণ মানুষ, তারা পুড়ে মরবেন। কিসে পুড়ে মরবেন? আবার এই সরকার যেভাবে বাংলাদেশের অর্থনীতি, ভারতের সাথে বন্ধুত্বর সম্পর্ক যেভাবে শেষ করে দিয়ে দেশটাকে আজ যে চূড়ান্ত একটা নারকীয় পরিস্থিতিতে নিয়ে গেছে, সেই আগুনে এরা সব মরবে, যে আগুন ইউনুস সাহেব জ্বালিয়ে যাচ্ছেন। সবশেষে একটু ভালো খবর দিই, পাকিস্তানের সঙ্গে ইউনুসের এই অদ্ভুত বাণিজ্য ব্যবস্থা দেশের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র বিরোধিতা সৃষ্টি করেছে। সরকারের ওপর রাগ, ক্ষোভ, ক্রোধ। ভারত থেকে আমদানি করা চিনি, গম চড়িয়ে, চিনির দাম চড়িয়ে বাংলাদেশকে রপ্তানি করছে পাকিস্তান। অর্থাৎ ভারত থেকে আমদানি করলে চিনির যা দাম পড়তো, এটা আমি একটা খবরের ব্যবসায়ীরা কি বলছে তাদের সম্পর্কে, তাদের সেই কথাটাই বলছি আপনাদের। ভারত থেকে আমদানি করলে চিনির যা দাম পড়তো তার চেয়ে বেশি দামে ইউনুস সরকার পাকিস্তান থেকে তা আমদানি করছে, যার পরিবহন ব্যয় লাগছে বেশি। বাংলাদেশেই প্রশ্ন উঠেছে, এভাবে হয়তো দেউলিয়া হতে বসা পাকিস্তানকে সাহায্য করছে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের যে সাহায্য করছে, কিন্তু বাংলাদেশের মানুষ কেন বেশি দামে সেই চিনি কিনবে? আলুর ক্ষেত্রেও বিষয়টি একই। আবার দেখুন, ঢাকার বণিক সভা সূত্রের খবর, পাকিস্তান থেকে পণ্য আনার জন্য ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করছে এই ইউনুস সরকার। জাহাজটি লিজ নিয়ে চালানো সংস্থা, যে সংস্থা পানামা,
সে কিন্তু বাংলাদেশের এক ব্যবসায়ী, জানতাম তিনি আগে ছিলেন, তিনি তিনি আমাদের আওয়ামী লীগের একজন বড় নেতা, এমপিও ছিলেন। তো তাকে এবার ধরেছিল যখন এই 5ই আগস্টের পর, তার কিছুদিন পর তিনি ওপার থেকে তিনি অন্য কোথাও চলে যাননি, তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই গ্রেপ্তার করার পরে তাকে বোধহয় 10 দিন না 12 দিনের জেল হেফাজত হয়েছিল। সেই হেফাজত পূরণ সময়টা চলে যাওয়ার আগে তার পরের দিন তার কেসটা স্পেশালভাবে আবার আদালতে ওঠে এবং তিনি জামিন পান। এই জামিনটা এরকম আমি জীবনে কোনোদিন শুনিনি যে প্রথম ধরুন 7 দিন কিংবা 10 দিনের জন্যে কারো কোনো হেফাজত হয়েছে, সেইটা কমিয়ে একদিন পরেই তাকে বেল দিয়ে দেওয়া। এটা বোধহয় পৃথিবীর ইতিহাসে এই বাংলাদেশের এই নতুন শাসক এরা এটা চালু করলো। কেন ওনাকে ছাড়া পেয়েছিলেন? উনি আওয়ামী লীগের নেতা হলেও, এমপি হলেও উনি ছাড়া পেয়েছিলেন কারণ ওনার জাহাজে করে পাকিস্তান থেকে এইসব মাল আসবে, আর এইসব মালের মধ্যে অস্ত্রশস্ত্রও আসবে। এই জন্যই ওনাকে ছাড়া হয়েছিল একদিন পরে। যাই হোক, সেই তিনি এখন জানিয়েছেন যে চাহিদা খুব বেড়ে গেছে, এই রুটে আরো একটি জাহাজ চালানোর কথা ভাবা হচ্ছে, এত ওখান থেকে বেড়ে গেছে। 1966 সালে মুজিবুর রহমান, শেখ মুজিব দাবি তুলেছিলেন অন্যায়ভাবে পূর্ব পাকিস্তান থেকে অর্থ পাচার হচ্ছে পাকিস্তানে। এখানকার শুল্ক, কর বাবদ যে আয় ছিল সেই আয়ের বেশিরভাগটাই খেয়ে নিত পাকিস্তান সরকার। তিনি দাবি করেছিলেন, 6 দফা দাবির একটা দাবি ছিল এই দাবিটি, যে ওই যে সমস্ত কর বেশিভাবে নিয়ে যাওয়া হয়েছে সেগুলো ফেরত দিতে হবে। 1971-এর যে লড়াই মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধেরও মূল যে দাবি ছিল সেটা কিন্তু ওই 6 দফা দাবি। আজ মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মানুষের পকেট কেটে টাকা পাঠাচ্ছেন ইসলামাবাদে স্বেচ্ছায়। কোথায় মুজিব আর কোথায় ইউনূস? হায় রে। আপাতত এখানেই থামছি, ভালো থাকবেন, ধন্যবাদ।